ইরানে শুরু প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত বাংলাদেশসহ ১০০টি দেশের নেতা। কেন নেই মোস্তফা খামেনি? কোন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান? আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পরই আসছে বড় সিদ্ধান্ত। কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ফাটল সৌদি আরবের? মধ্যপ্রাচ্যে কি নতুন শক্তির আবির্ভাব? আমেরিকাকে বাদ দিয়ে ইরানের সাথে নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চায় সৌদি। কাতার সহ মুসলিম দেশগুলো। আমেরিকার প্রভাব কি শেষ? পরমাণু বোমা হামলার মাঝেও দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারবে আকারে ফুটবল মাঠের সমান। কি রহস্য লুকিয়ে আছে এই উড়ন্ত দুর্গে? শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের আনুষ্ঠানিকতার শুরুতে জুমা নামাজের শেষে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা মসজিদে রাখা হয় আয়াতুল্লাহ খামেনি এবং মার্কিন হামলায় নিহতদের মরদেহ। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা। তবে এতে অংশ নিচ্ছেন না আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। কেন ২ কোটি মানুষের এই আয়োজনে নেই ইরানের সর্বোচ্চ নেতা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর যুদ্ধের ব্যাপকতা বাড়ায় খামেনির দাফন করা যায়নি। অবশেষে হত্যাকাণ্ডের ৪ মাস পরে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহতদের মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়। জুমার নামাজ শেষে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না বর্তমান ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। এই শাহাদাত আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। আজ আরো দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বলছি, শহীদ নেতা ও সকল শহীদের রক্তের জন্য আমরা তাদের জবাবদিহিতা করব। খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা বিদেশি অতিথিদের মধ্যে আছেন ৮ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ ১০০টি দেশের প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ছে ভিড়। নিরাপত্তার খাতিরে বন্ধ ইরানের আকাশসীমা। সর্বোচ্চ নেতার স্মরণে পুরো তেহরানের রাস্তায় রাস্তায় চলছে সাধারণ ইরানিদের আহাজারি। শনিবার ও রবিবার শোক অনুষ্ঠান চলবে। এ সময় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানে আয়োজন করা হবে শোকযাত্রার। আমার খুবই কষ্ট হচ্ছে, আমরা আমাদের মহান নেতাকে সমাহিত করতে যাচ্ছি। আমি আমার বাবাকে হারিয়ে যেমন কষ্ট পেয়েছি, আমার এখন তাই অনুভূত হচ্ছে। কি করলে স্বস্তি পাবো জানি না। আমাদের নেতার সম্মানে রাস্তায় নেমেছি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব শ্রেণী পেশা ও মতের ইরানিদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের কর্মকর্তাদের ধারণা দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে ৭ দিনের এই আনুষ্ঠানিকতায় ১.৫ কোটি থেকে ২ কোটি মানুষ অংশ নিতে পারেন। ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে বারবার নিষেধ সত্ত্বেও সীমান্ত দিয়ে মানুষকে জোর করে বাংলাদেশে পুশিনের ঘটনায় ভারত বাংলাদেশ টানাপোড়েন ক্রমশই বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাতের আধারে নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে সীমান্ত দিয়ে বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের ঘটনায় ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে রাতের অন্ধকারে বহু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই ঘটনাকে অমানবিক ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতির পরিপন্থী বলে অভিযোগ তুলছে।
প্রতিবেদন অনুযায়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা মেগাফোনে বিএসএফকে সতর্ক করে বলছেন কোনো ব্যক্তিকে জোর করে বাংলাদেশে পাঠানো যাবে না। তবে বিজিবির কর্মকর্তাদের অভিযোগ, রাত নামার পর স্পটলাইট বন্ধ করে সীমান্তের ফটক খুলে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফলে অনেকেই দুই দেশের সীমান্তের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে মানবিক সংকটে ভুগছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের পর এই ধরনের পুশ ইন বা সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিএসএফ সীমান্তের গেট খুলে অন্ধকারের মধ্যে মানুষকে বাংলাদেশ অভিমুখে ঠেলে দেয়। এতে নারী ও শিশুসহ নিরীহ মানুষ সীমান্ত এলাকায় অসহায় অবস্থায় পড়ে এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুশ ইনের এসব ঘটনা কেবল বাংলাদেশ ভারত সম্পর্কেই চাপ সৃষ্টি করছে না, একই সঙ্গে ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করছে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় 30% মুসলমান। দীর্ঘদিন ধরেই বিজেপি এই মুসলিমদের অনেককে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উইপোকা বলেও মন্তব্য করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপ্রধান মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেছেন, এই পুশ ইনের ঘটনায় মূলত মুসলিম পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্তে বা অন্য দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তিনি ভারত সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও প্রায় 1,800 জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একই ধরনের পুশ ইন কার্যক্রমের হুমকি দিয়ে চলেছেন। বাংলাদেশ সরকার এসব পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে, বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাই যথাযথ যাচাই বাছাই ছাড়া নতুন করে হাজারো মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ঘিরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব বেড়েই চলেছে। যুদ্ধের শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে সমর্থন দিলেও পরে সংঘাত বাড়তে থাকলে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেন সৌদি যুবরাজ। এমনকি এক পর্যায়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার উত্তেজনাপূর্ণ মতবিনিময় হয়। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর অনেকেই ভেবেছিলেন রিয়াদ আর ওয়াশিংটনের মধুর সম্পর্ক আগের মতোই থাকবে, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর ধীরে ধীরে সে সম্পর্কে ফাটল ধরতে থাকে। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বেড়েই চলছে সৌদি যুবরাজের। যুদ্ধের শুরুতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সমর্থন দিলেও পরে সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনকি এক পর্যায়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার উত্তেজনাপূর্ণ মতবিনিময়ও হয়। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 1 জুলাই প্রকাশিত সে প্রতিবেদনে বলা হয়, ইরান যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন মার্কিন প্রশাসন বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার অজুহাতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি বড় সামরিক অভিযানের ছক কষে। এই অপারেশনের জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা ছিল অত্যন্ত জরুরি, কিন্তু ট্রাম্প প্রশাসনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সৌদি যুবরাজ।
সৌদি যুবরাজের সিদ্ধান্ত বদলাতে চেষ্টা শুরু করেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু ট্রাম্পই নন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে একে জরুরি ফোন আলাপ করেন সৌদি নেতৃত্বের সঙ্গে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন এমবিএস। ফলে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হয় হোয়াইট হাউস। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা প্রমাণ করে যে ওয়াশিংটনের সামরিক কৌশলের উপর রিয়াদ এখন আর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারছে না। ওয়াশিংটনের আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের গবেষক হুসেইন ইবিশ মনে করেন, মার্কিনীদের সুবিধা দিতে গিয়ে নিজের দেশকে যুদ্ধের আগুনে পোড়াতে রাজি নয় সৌদি। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য ঘিরে ট্রাম্পের প্রথম মেয়াদের নীতি আর দ্বিতীয় মেয়াদের নীতির মধ্যে বড় অমিল দেখছে আরব দেশগুলো। ট্রাম্পের নীতিতে আঞ্চলিক দেশগুলোর সাথে পর্যাপ্ত আলোচনার অভাব রয়েছে, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গ্রহণযোগ্যতা সংকটে ফেলেছে। ফলে সৌদি আরব এখন বেইজিং বা ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে সরাসরি আলোচনা এবং নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বর্তমান ভূ রাজনীতিতে সৌদি আরব নিজেকে কেবল তেলের বাজারের ওপর নির্ভরশীল রাখতে চায় না। তারা এখন বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যপ্রাচ্য নীতিও বদলে যায়, যা তাদের স্থায়ী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের জায়গায় চীন এখন বড় শান্তি মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে সৌদি আরবও এই বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বজায় রাখছে। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। গোপন রুশ নথিপত্রের ভিত্তিতে এমনটাই দাবি করছে সংবাদ মাধ্যম রয়টার্স। 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যে প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল। বিস্তারিত মিরফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের দামামা চলছে দীর্ঘ সময় ধরে। এই অস্থির সময়ে বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়ার বন্ধুত্ব এখন স্পষ্ট। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের হাতে আসা গোপন রুশ নথিপত্র দাবি করা হয়েছে রাশিয়ার সেনাদের গোপনে অত্যাধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে বেইজিং। আর এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল। 1 জুলাই প্রকাশিত রয়টার্সের এই প্রতিবেদন অনুযায়ী 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই ভেলোসোভের অনুমোদনে রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির ঘাঁটিতে যায়। 3 সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্যবস্থা। এছাড়া পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং দূষিত পরিবেশে বিশেষ মহড়াতেও অংশ নেন রুশ সেনারা। রয়টার্সের দাবি, এই পুরো কার্যক্রমের একটি আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছিল গত বছরের জুলাইয়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। এতে রাশিয়ার মেজর জেনারেল রুস্তাম খুসাইনভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন স্বাক্ষর করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় 200 রুশ সেনার তথ্য সংবলিত নথিপত্র ফাঁস হয়েছে, যার মধ্যে কয়েকজনকে পরবর্তীতে সরাসরি ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগের তীর সরাসরি বেইজিংয়ের দিকে থাকলেও চীন বরাবরই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ এবং তারা কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না। অন্যদিকে রাশিয়া বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, যদি সত্যি চীন রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়ে থাকে, তবে তা ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এতদিন পর্যন্ত চীনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রশ্নে কিছুটা কৌশলী এবং নিরপেক্ষ অবস্থানে দেখা গেলেও এই ধরনের সামরিক সহযোগিতা পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের নতুন করে অবনতি ঘটাবে। একই সঙ্গে এটি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
2022 সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে নিজেদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। একই সময়ে মস্কো ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ফলে এই প্রশিক্ষণের প্রতিক্রিয়ায় 27 সদস্যের ইউরোপীয় জোট কোনো পদক্ষেপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়।